রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠিয়েছে ঐকমত্য কমিশন। বুধবার দুপুরের মধ্যে এ বিষয়ে মত চায় তারা। তবে এখনো কয়েকটি বিষয়ে ঐকমত্য হয়নি। সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি নিয়ে সোমবারের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউটের ঘটনাও ঘটে। যদিও এই নিয়োগে আলাদা কমিটি গঠনে অনড় জামাত ও এনসিপি। চলমান আলোচনায় ২০তম দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠক। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোয় সবাই একমত হলেও এর প্রক্রিয়া নিয়ে সমাধানে আসা যায়নি এখনো। সোমবারের বৈঠকে তত্ত্বাবধায়ক ছাড়াও পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগের পদ্ধতি নিয়েও আলোচনা হয়। তবে এই ইস্যুতে ওয়াকআউট করে বিএনপি। কিছু সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যে কমিটি করার কথা বলছে এবং সংবিধানে রাখার কথা বলছে সেই বিষয়ে আমরা একমত নই। কিন্তু পরবর্তীতে আমরা বিচার বিশ্লেষণ করে সবার সাথে আলোচনা করে আমরা কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়ে এক জায়গায় এসেছি। সাংবিধানিক পদে নিয়োগ, আলাদা কমিটি গঠন এবং তা সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে অনড় জামায়াতে ইসলামী ও এনসিপি। দলীয় নিয়োগ, দলীয়করণ এবং জনবান্ধব নয় এমন প্রতিষ্ঠান না করে আমরা যদি দলীয়করণের বাইরে এসে প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে পারি তাহলে সামগ্রিকভাবেই দেশের অগ্রগতি সাধিত হবে। দুইটা ভাবে এটা হতে পারে। এক হচ্ছে অধ্যাদেশ প্রোক্লেমেশনের মাধ্যমে হতে পারে, পরে যে গভর্নমেন্টে আসবে তারা ওয়াদা করবে, এটাকে তারা রেটিফাই করে দেবে। সে আরেকটা অল্টারনেটিভ হচ্ছে গণভোট, এটা হতে পারে। এমন বাস্তবতার মাঝেও জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলকে পাঠিয়েছে ঐকমত্য কমিশন। বুধবার দুপুরের মধ্যে মতামত চাই তারা। নিয়োগ বিধান নিয়ে ভিন্নমত হলেও সরকারি কর্ম কমিশনকে শক্তিশালী করা, রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে এখন পর্যন্ত ১২টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বছর না পেরোতেই সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের সদিচ্ছা না থাকায় রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আসেনি। এদিকে চাঁদাবাজদের দলীয় পরিচয় না দেখে বিচারের দাবি জানান রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে যুবদলের গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। বলেন, গণঅভ্যুত্থানের ১ বছর পরেও রাজনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তন হয়নি। দেখলাম ৫ জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা আদায় করেছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, ১ বছর হয়নি। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার পরেও সংস্কারে অসহযোগিতার অপবাদ দিচ্ছে সরকার, অভিযোগ তার। গুম খুনের ঘটনায় শেখ হাসিনার বিচার কার্যক্রমে ধীরগতি নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? ১ বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন? এদিকে নয়াপল্টনে এক স্মরণ সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় পরিচয় না দেখে চাঁদাবাজদের বিচার করতে হবে। স্থানীয়ভাবে দেশে সুশাসন নিশ্চিত করা, চাঁদাবাজদেরকে ধরা, দখলদারদেরকে ধরা, তার রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, এটি বারবার বলা হয়েছে, সেটা যাতে দ্রুত গতিতে বাস্তবায়ন হয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য নেতাদের। মানব সেবার মহত্তম দায়িত্ব নিয়ে রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সংসদে উচ্চকক্ষ আর নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে জুলাই সনদে এনসিপি স্বাক্ষর অনিশ্চিত। কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন নাহিদ। আর এনসিপিকে চাঁদাবাজদের দল হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। সোমবার জামালপুর ও ময়মনসিংহে এসব কথা বলেন তারা। পদযাত্রার ২৮তম দিনের শুরুতে জামালপুর জেলা পরিষদের বাংলোতে ১১টি জুলাই শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপির নেতারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে উচ্চকক্ষ, ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে ঐকমত না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐকমত আসেনি। তো সেই বিষয়ে ঐকমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। পরে শহরে পদযাত্রা শেষে ফৌজদারি মোড়ে পথসভা করে এনসিপি। সেখানে দেয়া বক্তব্যে নাহিদ আরও বলেন, তার দলকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অপবাদ দেয়া হচ্ছে, অথচ গণঅভ্যুত্থান না হলে কোনো দলই নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না। বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করার চেষ্টা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। জামালপুর থেকে ময়মনসিংহে যায় এনসিপির পদযাত্রা। সেখানে টাউন হল প্রাঙ্গণে পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের সংগঠন হবে না এনসিপি। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। মঙ্গলবার টাঙ্গাইল ও গাজীপুরে পদযাত্রার কথা রয়েছে এনসিপির। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই পদযাত্রা নিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রাতে টাঙ্গাইলে পৌঁছান। পরে শহরের সন্তোষ এলাকায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে শুরু হয় এখানকার কর্মসূচি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টির যে দর্শন চিন্তা তার মধ্যে মাওলানা ভাসানী রয়েছেন। মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক মেহনতি মানুষের রাজনীতিবিদ। তিনি যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল সহ বিভাগীয় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার হিসেবে দেখি। ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আগামী নির্বাচনে নতুন ভোটারদের আকর্ষণে তারুণ্যকে ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। জুলাই আন্দোলনে অবদান রাখা যুবনেতাদের সামনে রাখবে বিএনপি। সেই সাথে ফ্যাসিবাদী তরুণদের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক দলটি। নতুন দল এনসিপির ৯০% তরুণ বলে দাবি নেতাদের। আর ঢাকার বিভিন্ন আসন নবীনদের হাতেই ছেড়ে দিতে চায় জামায়াত। আগামী নির্বাচনে গেম চেঞ্জার হতে যাচ্ছেন তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হিসেবে দেশের নতুন ভোটার প্রায় ৪৪ লাখ। তাদের টানতে প্রার্থী হিসেবে তরুণদের অগ্রাধিকার দিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো। বয়সে নবীন এবং নিজ এলাকায় গ্রহণযোগ্যতা আছে এমন প্রার্থীদের মনোনয়ন দৌড়ে এগিয়ে রাখবে বিএনপি। সেই সঙ্গে বিশেষ গুরুত্ব পাবেন জুলাই অভ্যুত্থানে অবদান রাখা নতুন প্রজন্মের সদস্যরা। ২৫ বছরের ঊর্ধ্বসীমার সবাইকে এই ক্ষেত্রে গণ্য করা যাবে, কিন্তু তার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা, অভিজ্ঞতা, মেধা, প্রজ্ঞা এবং রাজনীতিতে অবদান বা বিগত জুলাই গণ অভ্যুত্থানে তার অংশগ্রহণ এবং বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান সবকিছু মিলে যারা এই ক্যাটাগরির মধ্যে আসবে তাদেরকে বিবেচনা করাই উত্তম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি মূলত তরুণদের নিয়েই গড়া হয়েছে।
আগামী নির্বাচনে কম বয়সীরা হয়ে উঠতে পারে তাদের বড় ভোট ব্যাংক। তাই সভা ও গণজমায়েতে তরুণদের মন জয়ে গুরুত্ব দিচ্ছে এনসিপি। আমাদের নমিনেশনে আপনি অনেক তরুণ দেখতে পাবেন, সত্যিকার অর্থে তরুণ। এখানে অনেক বছর বয়সী, 50 বছর বয়সী তরুণ না, সত্যিকার অর্থে তরুণ এখানে দেখতে পারবেন। বাট এট দ্য সেম টাইম আমরা এনসিপি থেকে আমরা চেষ্টা করছি যে যারা তরুণ আছে তাদেরকে উইজডম দরকার, তাদের গাইডেন্স দরকার, তাদের মোরাল কম্পাসটা আস্তে আস্তে যে তৈরি হচ্ছে, এটার ক্ষেত্রেও যারা বয়স্ক আছে তাদের ক্ষেত্রে পরামর্শ, তাদের সম্পৃক্ততা আমাদেরকে ভালো দিকে নিতে পারে। এই জন্য আমরা একটা অ্যাডভাইজারি কাউন্সিল তৈরি করার চেষ্টা করছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে মরিয়া জামায়াতে ইসলামীয় জাতীয় ও স্থানীয় 2 নির্বাচনেই তরুণ তুর্কিদের সামনে আনার পরিকল্পনা দলটির। আমরা আমাদের দলের পক্ষ থেকে তরুণ নেতৃত্ব বাছাই করছি এবং এটি শুধুমাত্র জাতীয় নির্বাচনের ক্ষেত্রেই নয়, স্থানীয় নির্বাচনেও আমরা তরুণদেরকে অগ্রাধিকার দিচ্ছি। যেহেতু তাদের একটা শক্তি আছে, তাদের সাহস আছে, তাদের উদ্যম আছে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে। বিগত 3 বিতর্কিত নির্বাচনে ভোট দিতে পারেননি তরুণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তাদের সমর্থন কারা পাচ্ছে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, প্রশাসনে রদবদল হবে। প্রেস সচিব বলেন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বয় দ্রুত বাড়ানো হবে। নির্বাচন উপলক্ষে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। নির্বাচন সামনে রেখে প্রচুর ভুল তথ্য প্রচার করা হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে। তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় তথ্য কেন্দ্র চালু হবে। সেখানে এসব ভুল তথ্য চিহ্নিত ও যাচাই করা যাবে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে। ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। 2017 সাল থেকে শুরু হওয়া এই আয়োজনে এবারই প্রথম কোনো বাংলাদেশি সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। সৌদি আরবের রিয়াদে আগামী 27 থেকে 30 অক্টোবর পর্যন্ত চলবে সম্মেলন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের বিন আবিয়া। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান, পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে আশা প্রকাশ করেন। গত বছর ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে শীর্ষস্থানীয় একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ প্রায় 8,500 প্রতিনিধি অংশ নেন। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে 3 জন। এদের মধ্যে একজনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। এছাড়া 9 জনের অবস্থা অপেক্ষাকৃত কম গুরুতর হলেও তারা ঝুঁকির বাইরে নন। বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে দগ্ধ 33 জন ভর্তি আছেন। এদের মধ্যে 27 জনই শিশু। অবস্থার উন্নতি হওয়া সাপেক্ষে চলতি সপ্তাহে আরও কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হতে পারে। এদিকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা পর্যায়ক্রমে স্ব দেশে ফিরে যাচ্ছেন। সোমবার মাইলস্টোন স্কুলের ছাত্র সাহিল ফারাবি আয়নের মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনার প্রাণহানি বেড়ে দাঁড়ায় 35 জনে। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাতুর রহমান, চিকিৎসাধীনদের সর্বশেষ পরিস্থিতি আপনার থেকে জানতে চাই। আচ্ছা, আমরা একটু আগে অর্থাৎ 9টার কাছাকাছি সময় এখানকার যে পরিচালক অধ্যাপক নাসিরউদ্দিন সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছে। উনি আমাদের জানিয়েছেন যে গত রাতের 8টা থেকে এ পর্যন্ত সকাল 9টা পর্যন্ত এখনো পর্যন্ত মাইলস্টোনের যারা চিকিৎসাধীন আছেন শিশুরা, এদের মধ্যে কেউই এখনো পর্যন্ত মারা যাননি, অর্থাৎ তারা স্টেবল অবস্থায় আছেন। এবং উনি বলেছেন যে 3 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে খারাপ হয়নি। আর যে 9 জন এইচডিইউতে আছেন তাদের চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং কেবিনে যারা আছেন তারাও মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছেন। তবে উনি বলছেন যে কেবিনে যারা আছেন তাদেরকে হয়তো কিছু এই 2-1 দিনের মধ্যে পর্যায়ক্রমে হয়তো ছেড়ে দেওয়ার সুযোগ আছে।
আর এখানে আমরা গতকালকে বা আজকে উনি যেটি বলেছেন যে বাংলাদেশি ডাক্তারদের সাথে বিদেশি যে ডাক্তাররা কাজ করছেন তারা বলছেন যে বিদেশি ডাক্তারদের চেয়েও নার্সদের সেবা তারা বেশ ভালো রেসপন্স পাচ্ছেন, যে খুব ওইসব দেশের যে অভিজ্ঞ নার্সরা আছেন সেই নার্সদের কারণে এই চিকিৎসাটা ভালোর দিকে যাচ্ছে। তবে ওনারা এইচডিইউতে 9 জন এবং যে আইসিইউতে 3 জন, এই বিষয়ে ওনারা সবসময় বলছেন যে কোনো সময় খারাপ সংবাদের জন্য অপেক্ষায় থাকতে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার পরিবারের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর উত্তরার বাউনিয়ায় সোনিয়ার বাসায় যান আমির খসরু ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। শোকাহত পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান তারা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রিয়জন হারানোর কোনো সান্ত্বনা হয় না। বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে জরুরি চিকিৎসা সেবা কার্যক্রমের উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি। আমাদেরকে এদের আগামী দিনের তাদের পরিবারের, বিশেষ করে তাদের পরিবারের প্রতি যে দায়িত্ব সরকারের, সেটা তাদেরকে করতে হবে। রাজধানীর আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাতেই জঙ্গি বিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক। বর্তমানে ঘাঁটি সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সোমবার দুপুরে তেজগাঁওয়ের এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে কথা জানান বিমান বাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর শহীদুল ইসলাম। উত্তরার মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার সময় পাইলট তৌকিরের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত যোগাযোগ ছিল বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম ও জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মারুফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতদের পরিবার ও আহতদের যতদিন প্রয়োজন ততদিন সহযোগিতা করবে বিমান বাহিনী। বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে। ইসলামের বিমানের ক্ষেত্রে একইভাবে যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ছিল। রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য রাজধানীতে এই জঙ্গি বিমানের ঘাঁটি থাকা অত্যাবশ্যক এবং এইসব জঙ্গি বিমানের স্কোয়াড্রনগুলোর প্রয়োজনীয় সারা বছর ব্যাপী ট্রেনিং চলমান থাকে। ওই অপারেশনাল বিমানগুলোতেই আমরা ট্রেনিং করে থাকি। চট্টগ্রামে বর্ষা মৌসুমে আবারও ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। শুধু জুলাই মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ৩৮২ জন আর চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ শতাধিক। চট্টগ্রামে ফের দেখা দিয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রাদুর্ভাব। চলতি জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩৮২, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। আর চিকুনগুনিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮০৩ জন। হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীদের অর্ধেকই আসছেন জ্বর, শরীর ব্যথা ও কাশির উপসর্গ নিয়ে। পরিস্থিতি বিবেচনায় অনেককেই ভর্তি করা হচ্ছে হাসপাতালে। গায়ে ব্যথা মানে এরকম যে হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে দোতলা থেকে নিচে নামতে পারি নাই। বিভিন্ন পরীক্ষা করালাম, পরীক্ষা করার পর দেখা যাচ্ছে যে আমার ডেঙ্গু পজিটিভ আর কি। এরপর থেকে ট্রিটমেন্টটা চলতেছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগগুলো এখন শহর কেন্দ্রিক নেই, নতুন করে বেড়েছে মশার হটস্পটও। যে সমস্ত হটস্পটগুলোকে আমরা গত বছর আইডেন্টিফাই করেছি, সেই হটস্পটগুলো এখনও পারসিস্ট করতেছে, সেগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। এবং এটা ডেঙ্গুটা এখন হটস্পটের বাইরে থেকে আমরা রোগীগুলো পাচ্ছি। আক্রান্ত বাড়লেও মৃত্যুহার কম, তাই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। মানুষ অনেক সচেতন হয়েছে। যখনই শনাক্ত হয় মানুষের মধ্যে আমরা প্রচুর পানি পান করা, বিশ্রাম করা, এখন ডাক্তার শরণাপন্ন হওয়া, যখন ব্লাড প্রেশার কমে যাবে তখন হসপিটালে ভর্তি হয়ে ভলিউমটা করা, এক্সপান্ড করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। গেল বছর চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুর 23টি হটস্পট চিহ্নিত হলেও নতুন করে এবার হয়নি জরিপ। ফলে পুরনো গবেষণায় চলছে মশক নিধন। এক্সট্রা জনবল এখানে ইনক্লুড করব, ওষুধের পরিমাণটা বাড়াবো, স্প্রের পরিমাণটা বাড়াবো, ফগিংয়ের পরিমাণটা বাড়াবো। এটা গতকাল আমাদের আরও এমফাসাইজের ব্যাপারে আরেকটা মিটিং হয়েছে। ইনশাল্লাহ ভেরি সুন এটা হয়তো আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। ডেঙ্গুতে চট্টগ্রামে এবার মারা গেছেন 8 জন, এদের মধ্যে 6 জনই মারা গেছেন জুলাই মাসে। তবে কোনো মৃত্যুর ঘটনা নেই চিকুনগুনিয়া আক্রান্তদের।
আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইল শহরের নিরালামোড় এলাকায় এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সবাই যোগ দিতে আসছেন কর্মী সমর্থকরা। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, পথসভা বা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে কখন শুরু হতে পারে? এ উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? গতকাল থেকে প্রস্তুতি রয়েছে এবং গতকালকেই কিন্তু এনসিপি নেতৃবৃন্দ টাঙ্গাইল এসেছেন। তারা রাত 11টা নাগাদ নাহিদ ইসলামের নেতৃত্বে একটি দল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে মাওলানার মাজার রয়েছে সেখানে কবর জিয়ারতের মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু করেছে। আজকে 10:30টায় একটি র্যালি হওয়ার কথা রয়েছে এবং র্যালিটি ডিস্ট্রিক্ট গেট থেকে শুরু হয়ে এখন যে জায়গাটাতে আছি নিরালামোড় এলাকায় এখানে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। পুলিশের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি এপিবিএন এর অন্তত 70 জন সদস্য, এছাড়া 7 শতাধিক পুলিশ সদস্য এই সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। অর্থাৎ বলা যায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আজকের এই অনুষ্ঠানকে নিরাপদ করতে রয়েছে। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে চলে আসতে শুরু করেছে এবং যেসব মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করবে তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের এই অনুষ্ঠানটি 10:30 নাগাদ এই মেলাটি শুরু হবে, র্যালিটি শুরু হবে এবং 11:30 নাগাদ এখানে আমি যে জায়গাটাতে আছি এইখানটাতে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে। টাঙ্গাইলে পুলিশ সুপারের সাথে কথা হচ্ছে, তিনি যেটা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যেটা বলছিলাম এর সাথে কিন্তু বিজিবিও রয়েছে, এপিবিএন এর পুলিশ সদস্য রয়েছে, সাদা পোশাকধারী পুলিশ রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। ইতিপূর্বে এই জেলা শহরে কোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এ পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আমরা ইতিপূর্বে দেখিনি। তো পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই সমাবেশটি পরিচালনা করতে তাদের যেসব পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সে সকল পদক্ষেপ নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে বেলা 11:30 নাগাদ এই পথসভাটি শুরু হবে। এনসিপির কর্মসূচি নিয়ে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান রব্বানী জব্বার পাচ্ছেন 1 কোটির উপরে বিনামূল্যের বই ছাপানোর কাজ। এনসিটিভি শীর্ষ কর্মকর্তাদের সাথে প্রকাশ্যে যোগাযোগ রয়েছে তার। গণঅভ্যুত্থানের পরও স্বৈরশাসকের সুবিধাভোগীদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড পুনর্বাসন করছে বলে অভিযোগ শিক্ষা গবেষকদের। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা পালিয়ে আছে। সরকারি দপ্তরগুলোতেও স্বৈরশাসকের কিছু সুবিধাভোগীকে সরিয়ে দেয়া হয়। তবে এখনও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বহাল তবিয়তে সুবিধা ভোগ করছে এদের অনেকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এবছরও 1.5 কোটি বই ছাপানোর কাজ পাচ্ছে হত্যা মামলার আসামি রব্বানী জব্বারের 2টি প্রতিষ্ঠান। রব্বানী জব্বার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোস্তফা জব্বারের ভাই। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা পরিষদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা ভোটে চেয়ারম্যান হন তিনি। প্রথম কথা হচ্ছিল যে এই যে যারা এই কাজগুলো করেছে গত 15 বছর ধরে তাদের তো শাস্তির আওতা আসে। যদি মামলায় থাকে তারা মামলা না করে মানে তাদেরকে অ্যারেস্ট না করে তারা কিভাবে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে, বিশেষ করে মোস্তফা জব্বারের ভাই রাব্বানীর কে না চেনে। এনসিটিভিতে এখনো স্বৈরশাসকের সুবিধাভোগী অনেক কর্মকর্তা ব্যবসায়ী বহাল তবিয়তে আছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান। 5 আগস্টের পর এনসিটিভি কোনো পরিবর্তন আসেনি। এনসিটিভি আগের শক্তিগুলো বরঞ্চ শক্তি বৃদ্ধি করে এগিয়ে যাচ্ছে। এনসিটিভির একটি চক্র এবং এই আওয়ামী লীগের এই ব্যবসায়ী চক্র মিলে শর্তর বেড়া জালে বড় অনেকে সরায় রাখতেছে, অনেকে ধারে কাছে যাইতে পারতেছে। এনসিটিভি অবশ্য বলছে দরপত্রের মাধ্যমে কাজ পেলে কিছুই করার থাকে না, এরপরও বিষয়টি দেখা হবে। প্রতিষ্ঠান দেখবে হলো আইন কানুন রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে আসছে কিনা লোকজন, যারা আসবে তারাই, সেটা সেই অর্থে। আর আপনি যে কথাটা বলছেন সেটা সেই অর্থে যদি কোনো ধরনের কোনো ইনস্ট্রাকশন বা কোনো ধরনের অ্যালিগেশন পাওয়া যায় সেটা তাহলে অবশ্যই আমরা এটার একটা ব্যবস্থা যাবে। তবে সব কিছু প্রক্রিয়াগত আইনগতভাবে মধ্যে দিয়ে আমার যেতে হবে। এনসিটিভির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছেন।
নিহত নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম 3.5 বছর ধরে বাহিনীতে কাজ করছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটে বলে জানিয়েছে কয়েকটি সূত্র। হামলাকারী শেইন ডেভন টামুরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার মানসিক সমস্যা ছিল। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউ এলাকায় এই বন্দুক হামলা হয়। এতে দিদারুল ইসলাম সহ 4 জন নিহত, 1 জন গুরুতর আহত হন। দিদারুল ইসলামের 2 ছেলে রয়েছে। তার স্ত্রী সন্তান সম্ভবা বলে জানিয়েছে CNN। হামলার ঘটনা তদন্ত করছে FBI। এদিকে নেভাদার রেনো শহরে গ্র্যান্ড সিয়েরা রিসোর্টের ক্যাসিনোর বাইরে বন্দুকধারীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছে। আহত হয়েছে 3 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হলে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আরো জানাতে নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, হামলার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে কি যোগাযোগ হয়েছে কর্তৃপক্ষের? আমার সাথে আসলে এখানকার বাংলাদেশি আমেরিকান কয়েকজন পুলিশ কর্মকর্তার সাথে কথা হয়েছে। ওনারা আসলে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এখনো পর্যন্ত প্রচার করছেন না এবং সাংবাদিকদেরকেও এখনো কোনো ব্রিফ করছেন না অফিসিয়ালি। তবে এখানকার পুলিশ কমিশনার তিনি বলেছেন যে হামলার বিষয়ে যে হামলা করেছে হামলাকারী বন্দুকধারী তিনি লাস ভেগাসের অধিবাসী এবং তিনি 27 বছর বয়সী এবং তিনি হামলা করার পরে নিজেকে আত্মহত্যা করেছেন নিজের এই রাইফেল দিয়ে। এবং আপনি যেমনটা বলেছেন যে ম্যানহাটনের সবচেয়ে ব্যস্ততম একটি বিনিয়োগ সংস্থার ভবনে ঢুকে এলোপাতারিভাবে গুলি করে রাইফেল দিয়ে খোলা একটা রাইফেল দিয়ে গুলি করে এবং গুলিতে একজন পুলিশ কর্মকর্তা সহ বাংলাদেশে আমেরিকান একজন পুলিশ কর্মকর্তা সহ 4 জন নিহত হয়েছে এবং হামলাকারী নিজেই আত্মহত্যা করেছে। এবং পুলিশ কর্মকর্তা আসলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে পুলিশ কর্মকর্তা তিনি অফ ডিউটিতে ছিলেন, তিনি সাদা পোশাকে ছিলেন এবং পরবর্তীবারে তার পরিচয় জানা গেছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস শোক জানিয়েছেন এবং নিহত পুলিশ কর্মকর্তার পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তিনি এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে পুলিশ উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এবং আরেকটা বিষয় যেটা আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ শোক জানাচ্ছেন এবং তারা প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন এবং ডাইভার্সিটি প্লাজা জ্যাকসন হাইটসের ইতিমধ্যে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং প্রতিবাদ মুখর হয়ে উঠছেন এবং বলছেন যে একজন নিরাপত্তাহীন ভাবে এই নিউ ইয়র্কের এই যে বারবার যে হামলার শিকার হচ্ছে, গুলির শিকার হচ্ছে, এই বিষয়টা নিয়ে খুবই আশঙ্কাজনক অবস্থা উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বাংলাদেশি অভিবাসী পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়ে জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী SM সোলাইমান। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।